আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি দ্য রেপ অব বাংলাদেশের দ্বিতীয় পর্ব। দ্বন্দ্বের মূল হেতু। 1947 সনে পাকিস্তান স্বাধীন হলেও বাঙালিদের বুঝতে 24 বছর লেগেছে যে তারা স্বাধীন হয়নি। কবির উদ্দিন আহমেদ, বাংলাদেশের জন্ম। আমার মতে বাঙালিদের রাষ্ট্রীয় বিষয়ে ক্ষুব্ধ হওয়ার ন্যায়সঙ্গত কারণ রয়েছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতির উদ্দেশ্যে রেডিও ভাষণ, জুলাই 28, 1969। করাচিতে আমার কজন পুরনো বন্ধু অতীতের ঘটনা মূল্যায়ন করে এই সিদ্ধান্তে আসলেন, মুসলিম লীগ যদি তার মুখ্য রাজনীতির দাবি ও ধারণা মেনে চলতেন তাহলে যেসব দুঃখজনক ঘটনা দেশের ঐক্যসূত্র ছিন্ন করেছে তা হয়তো ঘটত না। ব্রিটিশ ভারতের মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি পাকিস্তান প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। ভারত উপমহাদেশের এই প্রান্তে দুটি সার্বভৌম রাষ্ট্র একই নেতৃত্বে গঠিত হবে। 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব একজন বাঙালি উপস্থাপন করেছিলেন। তিনি বাংলাদেশের শের-ই বাংলা ফজলুল হক নামে পরিচিত। এই প্রস্তাবে বলা হয় যে ভারতের যে সমস্ত অংশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, যেমন ভারতের উত্তর পশ্চিমে ও পূর্বাঞ্চলে, এই সব অংশকে একত্র করে স্বাধীন রাষ্ট্রে বা রাষ্ট্রের সেই সব অংশকে সার্বভৌম ও স্বায়ত্তশাসিত রাষ্ট্র হতে হবে। ভৌগোলিক অবস্থা মোকাবেলার জন্যই এই ধরনের শুভবুদ্ধি সম্পন্ন আয়োজন। কিন্তু মুসলিম লীগের জমিদার ও শিক্ষিত শ্রেণীর সদস্যদের আকাঙ্ক্ষা পূরণে তা মনোপুত হয়নি। 6 বছর পরে রাষ্ট্রের দ্বিবচন শব্দটি কারণিকের ত্রুটি হিসেবে অবজ্ঞা করে একবচনে সুবিধাজনকভাবে সংশোধন করা হয়। এই থেকেই অন্তর্দ্বন্দ্বের বীজ বপন করা হলো। মুসলিম লীগ ইতিহাসবেত্তাগণ তাদের ইতিহাসের জটিল সংকটের সরলীকরণে বিরক্তি বোধ করবেন, কিন্তু এটা বাস্তব বিবর্জিত নয়। 1971 সালের 25শে মার্চ পর্যন্ত এই সত্য বিদ্যমান ছিল। পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের দ্বিবচন রূপটির মূল প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রাখতে আপ্রাণ চেষ্টা করেছে। তারা স্বীকার করেছে এই রাষ্ট্র দুটির মধ্যে পাকিস্তানের পরিচয় রক্ষার একমাত্র উপায়। এটাই ছিল শেখ মুজিবুর রহমানের 6 দফা দাবির সার কথা। কিন্তু প্রাথমিক অবস্থায় এই ধরনের মনোভাব ছিল না। পরিবর্তে পূর্ব ও পশ্চিম ভাগের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অসম বৈশিষ্ট্যসমূহ ও 1000 মাইল ভারত ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন দুটি অংশকে সংযুক্ত রাখার সাংবিধানিক ও অর্থনৈতিক বিধি ব্যবস্থায় ফন্দি আঁটা হয়েছে। রাষ্ট্রীয় ক্ষেত্রে সম অংশীদারিত্ব প্রধান উপাদান হিসেবে দুটি অংশকে ঐক্য বজায় রাখতে পারত এবং সেটিই ছিল অনুপস্থিত। কিন্তু পশ্চিম পাকিস্তানের নেতাদের উৎকট স্বাদেশিকতা এটা গ্রহণ করেনি। তাই দেশের ঐক্য বজায় রাখার সকল প্রয়াসই বহির্মুখী উদ্দেশ্য সাধন করেছে। পশ্চিম পাকিস্তানের উপনিবেশবাদের বিরুদ্ধে স্পর্শকাতর বাঙালিরা 4টি মূল দাবিতে গণ অসন্তোষ প্রকাশ করেছে। সেগুলো হলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে তাদের অস্বীকার করা, মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বহু বছরের অস্বীকৃতি, পশ্চিম পাকিস্তানিদের চোখে বাঙালিদের করুণার দৃষ্টিতে দেখা এবং অর্থনৈতিক বৈষম্য যা ছিল গলা টিপে ধরার শামিল। এই অর্থনৈতিক সমস্যা নিয়ে পরে আলোচনা করব। বর্তমানে প্রথম 3টি কারণের আলোচনা করছি। অংশীদারিত্বহীনতা। পাকিস্তানের প্রথম সংবিধান লিখতে 8.5 বছর লেগেছিল। পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দ সংখ্যাগরিষ্ঠ প্রভাবশালী নেতৃবৃন্দের উপরে কেন্দ্রীয় আইনসভায় তাদের সদস্য সংখ্যা কমানোর জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছে। স্বীকার করতে হয় এ সব কিছু কতিপয় বাঙালি নেতৃবৃন্দের, বিশেষত প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং মোহাম্মদ আলী বগুড়ার সহায়তায় করা হয়েছিল। কিন্তু 1950 সনের দুঃখের ঘটনায় দেখা যায় এই সকল হতভাগ্য নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য শক্তিশালী পাঞ্জাবি চক্রের হাতে বন্দী হয়ে পড়েছিল। প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছিলেন, যাতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সমপ্রতিনিধিত্ব থাকবে। এই সূত্র অনুযায়ী 2 অংশের 200 সদস্য বিশিষ্ট নিম্ন পরিষদ ও 8 সদস্য বিশিষ্ট উচ্চ পরিষদ দেওয়া হয়েছিল। এ প্রস্তাবে পূর্ব অংশের 56 ভাগ জনসমষ্টির বাস্তবতাকে অস্বীকার করা হয়েছিল। এই বিষয়ে অকথিত কারণ পূর্ব পাকিস্তানের 1.5 কোটি হিন্দুর উপস্থিতি। যুক্তি দেখানো হয়েছিল সংখ্যালঘুদের বাদ দিলে পূর্বাঞ্চলে মুসলিম জনবসতি পশ্চিমাঞ্চলের চেয়ে কম হতো।
লিয়াকত আলীর সূত্র পূর্ব বাংলায় কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান রাওয়ালপিন্ডির জনসভায় আততায়ীর হাতে নিহত হওয়ার পর শেষ পর্যন্ত ওই প্রস্তাব পরিত্যক্ত হয়। যদিও নিহত হওয়ার সরকারি তদন্তের ব্যাখ্যা অবস্থার সঙ্গে সন্তোষজনক ছিল না। 1952 সালে খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রীর পদে আসীন হলে অনুরূপ প্রস্তাব উত্থাপন করেন এবং পূর্ব বাংলার জনগণ অতীতের ন্যায় প্রতিরোধ করেন। 2 বছর পরে পাঞ্জাবি চক্র যখন নাজিমুদ্দিনকে প্রয়োজন নেই ভাবল, তখন তাকে গদিচ্যুত করে। মোহাম্মদ আলী বগুড়াকে নতুন প্রধানমন্ত্রী করে তৃতীয় সূত্র উপস্থাপন করা হলো। আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল যে মোহাম্মদ আলী বগুড়ার প্রস্তাবে নিম্ন পরিষদে পূর্ব বাংলা ও আসামের প্রতিনিধিত্ব স্বীকার করা হয়, কিন্তু উচ্চ পরিষদের ক্ষেত্রে ব্যবস্থা ছিল চরম হতাশাজনক। কেননা পূর্ব বাংলায় শুধু সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব ছিল। মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হলেন। অন্য দুজনের আনিত প্রস্তাবটিও অনুরূপ ভাগ্য বরণ করে। অবশেষে সমপ্রতিনিধি ভিত্তিতে একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তিতে বলা হয়, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সমসংখ্যক প্রতিনিধির এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ থাকবে। এই ব্যবস্থায় পূর্ব বাংলা প্রশাসনকে সমপ্রতিনিধিত্ব স্বীকার করে নিতে হয়। যদিও এই সমতা ফর্মুলা 1956 ও 1962 সালের সংবিধানে অন্তর্ভুক্ত হয়, কিন্তু তাতে এর মূল্য দেয়া হয়নি। প্রশাসনের উচ্চ পদে বাঙালিদের সংখ্যা শতকরা 36% উপরে অতিক্রম করেনি। এমনকি 1969 সালের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 19 জন সচিব পদে মাত্র 3 জন বাঙালি পেয়েছিলেন। সামরিক বিভাগেও বাঙালিদের সংখ্যা ছিল খুবই কম। 1970 সালে পাকিস্তান সামরিক বাহিনীতে একজন মাত্র লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। পাকিস্তানের বিমান বাহিনীতে বাঙালি সমমর্যাদা পদ পায়নি। এই অসম প্রতিনিধিত্ব অতটা মারাত্মক হতো না যদি না লিয়াকত আলী খান আততায়ীর হাতে নিহত হওয়ার পর থেকে পাঞ্জাবি নিয়ন্ত্রিত আমলা সামরিক চক্র পাকিস্তান শাসন না করত। সমসাময়িক রাজনৈতিক কর্মীরা এই বিষয়ে বহুবার উল্লেখ করেছেন। লোকদেখানো গণতন্ত্রের অন্তরালে অধিষ্ঠিত কয়েকজন বেসামরিক আমলা সেনাবাহিনীর মদতপুষ্ট সরকারি কর্মচারী থেকে রূপান্তরিত রাজনীতিবিদ এবং অবশেষে ক্ষমতালোভী সামরিক কর্মচারী নিজেরাই গত 2 দশক ধরে পাকিস্তানের নীতি নির্ধারণের সকল ক্ষমতা ভোগ করে আসছে। নতুন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় পাকিস্তান স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আয়ুব কার্নিহন ভরিস এর একটি স্টাডি থেকে উদ্ধৃতি দিয়ে দেখিয়েছিলেন যে 1948 থেকে 58 সাল পর্যন্ত যখন দেশে লোক দেখানো একটি সংসদীয় সরকার ছিল, তখন জাতীয় পরিষদের বৈঠক বসেছে মাত্র 338 দিন, অর্থাৎ গড়ে বছরে 30 দিন। উক্ত সময়ের মধ্যে আইন পরিষদ মাত্র 160টি আইন প্রণয়ন করেছে। অন্য পক্ষে গভর্নর জেনারেল অথবা প্রেসিডেন্ট মোট 376টি আইন প্রবর্তন করেন। এই সমস্ত ঘটনায় বাঙালিদের অসন্তোষের ন্যায্যতা প্রমাণ করে। এটা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কর্তৃত্ব। বলা চলে যে তিনি প্রথম অবস্থায় এই ধরনের ত্রুটিগুলো সংশোধনের চেষ্টা করেছিলেন। তিনি জনগণের দাবির প্রেক্ষিতে জনসংখ্যা ভিত্তিক প্রতিনিধিত্বের পক্ষে সমতা ফর্মুলা বাতিল ঘোষণা করেন। প্রশাসনে বা সিভিল সার্ভিসে তিনি বাঙালির সংখ্যা বাড়ান। কিন্তু ইতিমধ্যেই শ্বাসরুদ্ধকর অর্থনৈতিক পরিস্থিতির মুখে বাঙালিদের মোহমুক্তি ঘটে। প্রেসিডেন্ট ইয়াহিয়ার সকল প্রচেষ্টা ছাপিয়ে সামরিক বাহিনীর ধ্বংসাত্মক কার্যকলাপ জাতীয় জীবনে বড় হয়ে দেখা দিল। ভাষা সমস্যা। শুরু থেকেই পশ্চিম পাকিস্তানি উৎকট স্বাদেশিকতার হাতে বাংলা ভাষা প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তান সৃষ্টির 1 বছরেরও কম সময়ের মধ্যে বাঙালিরা ঔপনিবেশিক ব্যবহারের স্বাদ পেয়েছিল। কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের ফেব্রুয়ারিতে পূর্বাঞ্চলের সফরে এসে একতরফাভাবে ঘোষণা করেন যে উর্দু এবং উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। জনসংখ্যার 10 ভাগেরও কম মানুষের এই উর্দু ভাষা সম্পর্কে কোনো ধারণা ছিল না। পাকিস্তানের অন্যান্য প্রদেশে বাঙালিদের মতো আলাদা আলাদা মাতৃভাষা ছিল। কায়েদে আজমের এই ঘোষণা বাঙালি মুসলমানেরা মেনে নেয়নি, যদিও তাদের সমর্থন পাকিস্তান অর্জনের জন্য বিরাট শর্ত হয়ে দাঁড়িয়েছিল। এই ঘটনায় সীমাহীন প্রতিরোধ আন্দোলনের উদ্ভব হয়েছে। ভাষা আন্দোলন ছড়িয়ে পড়লে বহু ছাত্র ও আন্দোলনকারীরা গ্রেফতার হন। তাদের মধ্যে অন্যতম শেখ মুজিবুর রহমান। তিনি এই প্রথম পাকিস্তানের কারাগারের অভিজ্ঞতা লাভ করলেন। অন্যরা রাস্তায় পুলিশের হাতে নৃশংসতার শিকার হলেন। এই ঘটনার পরে নতুন ধরনের অসন্তোষ সৃষ্টি হল। আইনসভায় বাঙালি সদস্যদের মাতৃভাষায় কথা বলার অনুমতি বাতিল করা হয়। যখন তারা প্রতিবাদ জানালেন, তখন তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান উত্তরে বলেন,
পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে সংযোগকারী ভাষা থাকা প্রয়োজন। এই জাতির জন্য একটি ভাষার প্রয়োজন এবং সেই ভাষাটি কেবল হতে পারে উর্দু। ভাষা আন্দোলন 1952 সালে চরমে পৌঁছালে কেন্দ্রীয় সরকার উর্দুর সঙ্গে বাংলা হরফকে গ্রহণ করতে অনিচ্ছাকৃতভাবে রাজি হলেন। বেশ কিছু সংখ্যক লোক পুলিশের সাথে সংঘর্ষে নিহত হল। অবশেষে বাঙালিদের দাবি সরকার মেনে নিলেন এবং উর্দু ও ইংরেজির সাথে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে সরকারি স্বীকৃতি পেল। ইসলাম। উর্দু মুসলিম জাতির ভাষা। লিয়াকত আলী খানের এই জাহির করা উক্তি ইসলামী আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। উর্দু নয়, আরবি হচ্ছে কোরআনের ভাষা। তার ভাষণে অনুক্ত মুসলিম বিরোধ সংক্রান্ত কটাক্ষ এবং অমুসলমানদের প্রতি অনীহা পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলোর ভাষাভাষী বালুচি, সিন্ধি, পাঞ্জাবি অথবা পশতুর ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। সরাসরি কেবল বাংলা ভাষার প্রতি কটাক্ষ করা হচ্ছিল। শুধু অন্ধ কুসংস্কার ছাড়া এসব বিবৃতিগুলোতে কোনো যুক্তিই ছিল না। এমনকি হাস্যকর সমাধান যে বাংলা ভাষায় হিন্দুর বৈশিষ্ট্য রয়েছে, কেননা পূর্ব বাংলার জনসমষ্টির এক বিশেষ অংশ হিন্দু, এই যুক্তি ধোপে টেকেনি। পাঞ্জাবি ভাষাতেও অনেক হিন্দু কথা বলেন, যেমন পশ্চিম পাঞ্জাবের বহু মুসলিম পাঞ্জাবি ভাষায় কথা বলেন। তবু বাংলা ভাষাকে যেভাবে হেয় করার চেষ্টা হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়, তা অন্য ক্ষেত্রে হয়নি। বাঙালি মুসলমানদের নানাভাবে অবজ্ঞা ও করুণার চোখে দেখা হয়েছে। 1952 সনে পূর্ববঙ্গের গভর্নর মালিক ফিরোজ খান নুন একবার মন্তব্য করেছিলেন, বাঙালি মুসলমানরা অর্ধেক মুসলমান এবং তারা মুরগির মাংস হালাল করেও খায় না। এই অপমানে জননেতা মাওলানা ভাসানী তীব্র ভাষা ব্যবহার করলেন। লুঙ্গি উঁচা করিয়া দেখাইতে হইবে আমরা মুসলমান কি না। কুমিল্লার নবম ডিভিশন হেডকোয়ার্টারে আমার সফরকালে আমি দেখেছি পাঞ্জাবি অফিসারগণ বাঙালিদের ইসলামের আনুগত্যের প্রতি সবসময়ই সন্দেহ পোষণ করত। তারা বাঙালি মুসলমানদের কাফের ও হিন্দু বলত। এসব বলার প্রকৃত কারণ হল পশ্চিম পাকিস্তানের আধিপত্য না মেনে মুসলমানেরা বাঙালি জাতীয়তাবাদের সমর্থন দিয়েছে। এই ধরনের দোষারোপ করা সত্যের অপ-আলাপের শামিল। পশ্চিম পাকিস্তানের যে কোনো নগরীর মতো ঢাকাও 1000 মসজিদের শহর, এই ন্যায্য দাবি করতে পারে। এমনকি পর্যটনের পোস্টারে এর সমর্থন মিলবে। আমি বাঙালি মুসলমানদের অন্যত্র বসবাসকারী মুসলমান সম্প্রদায়ের চেয়ে বেশি মাত্রার ধর্মভীরু দেখেছি। তারা পশ্চিম পাকিস্তানের প্রধান নগরীর সহধর্ম অবলম্বীদের থেকে মনে রয়েছে রক্ষণশীল ও ধর্মের প্রতি অনুরক্ত। পূর্ব বাংলায় মদ বিক্রয় কঠোরভাবে নিয়ন্ত্রিত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অননুমোদিত মদের দোকানগুলো শুক্রবারেও খোলা থাকতে দেখেছি, যা পূর্ব বাংলায় কখনোই ঘটেনি। করাচি ও লাহোরে যৌন আবেদনমূলক চলচ্চিত্র প্রদর্শিত হয় এবং ক্যাবারে, নাচ, হোটেলে চলে। এগুলো ঢাকা ও চট্টগ্রামে দেখানো হলে বা চালু করা হলে সঙ্গে সঙ্গে জনতার রুদ্র প্রতিবাদের শিকার হতো। রমজান মাসে পূর্ব বাংলার সম্পদশালী মুসলমানদের কঠোরভাবে রোজা পালন করতে আমি দেখেছি, যা পশ্চিম পাকিস্তানের সমশ্রেণীভুক্তদের মধ্যে দেখিনি। 1970 সনে কষ্টকর নির্বাচনী প্রচার অভিযানের মধ্যেও শেখ মুজিবুর রহমান প্রতিদিন রোজা রাখতেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা জেনেছি। আমি তার ঢাকার ধানমন্ডির বাসগৃহে সাক্ষাতের জন্য গিয়ে একথা জেনেছি। রাওয়ালপিন্ডি ও করাচিতে অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাতে আমার যথেষ্ট ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল। এদের একজনের সাথে খেয়েছি আর একজনের সঙ্গে মদ্যপানেও শরিক হয়েছি। এসব সত্ত্বেও মুজিব ও তার লোকেদের বলা হয় কাফের। পূর্ব বাংলার মুসলমানের প্রতি অকারণ কলঙ্ক লেপন করে যে সমস্যার সৃষ্টি করা হয়েছে, পূর্বে তেমনটি করা হয়নি। ফলশ্রুতিতে সংবেদনশীল বাঙালিদের বেদনাদায়ক অপমানই তাদের বিচ্ছিন্নতাবাদী হওয়ার অন্যতম অনিবার্য কারণ হয়ে থাকবে। অর্থনৈতিক হেতু। এক পরিবারের একজন খেলেই অন্যজনের পেট ভরে না, তাই কেমন করে এবং কোন বিবেচনায় আমাদের অংশের ওপর দাবি জানালে তোমরা আমাদের স্বার্থপর বলো? তোমরা যারা কেবল তোমাদের নিজের অংশই ভোগ করছো না, তোমাদের ভাইয়ের অংশও ভোগ করছো। আমার মতো অপেশাদারী লোকেদের পক্ষে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পঙ্গু অর্থনৈতিক বৈষম্য পর্যালোচনার যে ব্যাপক সংখ্যক তথ্য ও অঙ্ক পরিসংখ্যানের উপযুক্ত রেফারেন্স থেকে বুলেটিন, স্টাডি গ্রুপস এবং বিশেষজ্ঞদের অভিমত এবং যারা শুরু থেকে এইসব ব্যর্থতাগুলোতে আলোকপাত করেছেন সেই সবের উল্লেখ করতে হয়। অর্থনৈতিক বৈষম্যই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সম্পর্কের সঙ্গে সবচেয়ে বড় সমস্যা, যা অন্যান্য সমস্যার সঙ্গে
ওতপ্রোতভাবে জড়িত। পাকিস্তান ঋণ গ্রহণকারী অন্যান্য দেশের মতোই আমেরিকা, ইউরোপ দেশ এবং জাপানি অনুসন্ধিৎসু তীব্র দৃষ্টির বস্তু হয়ে রয়েছে। অনুমান করা চলে এইসব দেশগুলো পাকিস্তানের ঋণ পরিশোধের ক্ষমতা সম্বন্ধে উদ্বিগ্ন। সুতরাং পাকিস্তানের আর্থিক ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে অনেক দীর্ঘ পরিসরে আলোচনা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বাঙালি অর্থনীতিবিদ রেহমান সোবহান ও কবির উদ্দিন আহমদ এবং 3 জন হার্ভার্ড অর্থনীতিবিদের একটি দল এডওয়ার্ড এস ম্যাসন, রবার্ট ডরফসন এবং স্টিফেন ও মার্লিন পৃথক পৃথকভাবে যুক্তি ও নজিরসহ তথ্যাদি যে প্রণালীতে উত্থাপন করেছেন, তাতে পূর্ব বাংলাকে পশ্চিম পাকিস্তানের একটি উপনিবেশ বলা চলে। উদ্ঘাটিত তথ্যাবলী বেশ চমকপ্রদ। এগুলো হলো: 1. 1969-70 অর্থবছরে পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় পূর্ব পাকিস্তান থেকে 61% বেশি ছিল এবং এটা ছিল পাকিস্তানের 10 বছর আগের মাথাপিছু আয়ের দ্বিগুণ। 2. 1950-55 পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পূর্ব বাংলার জন্য উন্নয়ন বরাদ্দ শতকরা 20% এবং পশ্চিম পাকিস্তানের জন্য শতকরা 80%। 1965-70 পঞ্চবার্ষিকীতে কেন্দ্রীয় সরকারের বহুত ওয়াদা সত্ত্বেও পূর্ব পাকিস্তানের উন্নয়ন খাত পেয়েছে শতকরা 35%। পশ্চিম পাকিস্তানের বরাদ্দ হল শতকরা 65%। পাকিস্তানের জনসংখ্যার 54% বাঙালি হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানকে এইভাবে বঞ্চিত করা হয়। পাকিস্তানে পাচার করা হয় 3100 মিলিয়ন টাকার সম্পদ, যার বর্তমান মূল্য 2100 মিলিয়ন মার্কিন ডলার। 5. পূর্ব বাংলার মাথাপিছু আয় বৃদ্ধির হার মন্থর এবং পশ্চিম পাকিস্তানের চেয়ে জনসংখ্যা বৃদ্ধির হারও কম। এই স্ববিরোধী সরকারি যুক্তি দেখানো হয়েছে। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা 1949-50 সালে 41 মিলিয়ন থেকে বেড়ে 1949-60 সালে 53 মিলিয়নে গিয়ে দাঁড়ায় এবং 1969-70 সালে জনসংখ্যা গিয়ে দাঁড়ায় 69 মিলিয়নে। প্রথম দশকে জনসংখ্যা বৃদ্ধির হার দাঁড়ায় 2.9 এবং দ্বিতীয় দশকে এই বৃদ্ধির হার হল 3। পশ্চিম পাকিস্তানে জনসংখ্যা বৃদ্ধির হার 1949-50 সনে 32 মিলিয়ন থেকে 1959-60 সালে 45 মিলিয়ন এবং 1969-70 সালে 59 মিলিয়নে গিয়ে দাঁড়ায়। এই জনসংখ্যা বৃদ্ধির হার প্রথম ও দ্বিতীয় দশকে যথাক্রমে 4 এবং 31-এ দাঁড়ালো। এসব তথ্যগুলো থেকে নিঃসন্দেহেই আওয়ামী লীগের অর্থনৈতিক কণ্ঠরোধ ও শোষণের দাবিদামার যথার্থতা ও পশ্চিম পাকিস্তানিদের পূর্ব বাংলার শোষণ বিষয়ে কিছু ধারণা দেয়। কিন্তু এটা অবশ্যই বলতে হবে, ইয়াহিয়া সরকারের অন্যতম অর্থনীতিবিদ এবং প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা এম আহমেদ তারা নিজের মন গড়া একটি অর্থনৈতিক সমতার ছবি আঁকতে সমর্থন হয়েছেন, যা দিয়ে তিনি বর্তমান সরকারের বিদ্যমান অর্থনৈতিক বৈষম্যের প্রবাহকে ঘোরাবার চেষ্টা করেছেন। অর্থাৎ এই দাবির যথার্থতা প্রমাণের প্রয়াস পেয়েছে। পরিসংখ্যান সংক্রান্ত তথ্যসমূহ কেবল বিতর্কের জন্যই ব্যবহৃত হতে পারে, কিন্তু মানুষের অশেষ দুঃখ কষ্ট সম্বন্ধে কোনো সুষ্ঠু ধারণাই এই তথ্যগুলো থেকে লাভ করা যায় না, অথবা প্রয়োজনীয় মানবিক কাঠামোর প্রকৃত বেদনাদায়ক বাস্তবতাকেও এইসব তথ্য তুলে ধরতে পারে না। এগুলো সবই সম্পূর্ণভাবে পূর্ব বাংলার নিপীড়িত জনগণের অনুকূলে তথ্য নির্দেশ করে। অবশ্য পশ্চিম পাকিস্তানেও দুধের নহর বয়ে যাচ্ছে না। এমনকি এই পশ্চিম পাকিস্তানের একজন লোক সাময়িকভাবে পূর্ব বাংলায় এলে তিনিও পূর্ব বাংলার দারিদ্র্য দেখে বিস্ময় হতবাক হয়ে যান। করাচিতে যে 20 বছর আমি ছিলাম, তার ভিতর আমি 8 বার পূর্ব বাংলায় গিয়েছি। আমি প্রদেশের সর্বত্র ঘুরেছি, মূল ভূখণ্ড থেকে সুদূর দক্ষিণে কক্সবাজারের প্রশস্ত সমুদ্র সৈকত পর্যন্ত। এই বছরগুলোতে আমি 3 ডজনেরও বেশি পেশা উপলক্ষে এবং ছুটি কাটাতে উত্তরে রাওয়ালপিন্ডি, লাহোর ও পেশোয়ার গেছি। 3. সাম্প্রদায়িক বছরগুলোতে পশ্চিম পাকিস্তানি রপ্তানি দ্রব্যের শতকরা 40% থেকে 50% পূর্ব পাকিস্তানের দখলি বাজারে বিক্রি হয়েছে। পশ্চিম পাকিস্তানের অদক্ষ শিল্পী ইউনিটগুলোতে উৎপাদিত বকেয়া বাজে দ্রব্যাদির উচ্চমূল্যর বিক্রির আস্তাকুর হিসেবে এই প্রদেশকে ব্যবহার করা হয়েছে। 4. বহির্বিশ্বে পূর্ব বাংলার উদ্দীপ্ত রপ্তানি আয় কেন্দ্রীয় সরকার পশ্চিম পাকিস্তানের ঘাটতি পূরণে ব্যবহার করেছেন। ফলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে সম্পদ পাচার হয়েছে। পাকিস্তানের 20 বছর পর অর্থাৎ 1968 থেকে 69 সন পর্যন্ত পশ্চিম থেকে পশ্চিমে কোয়েটা, জিয়ারত ও সিন্ধুর নিকটবর্তী হায়দ্রাবাদ ও
শুক্কুর ভ্রমণ করেছি। আমি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ওয়ানার উপজাতীয় এলাকায় সামরিক চৌকিতে গিয়েছি। এক স্মরণীয় অনুষ্ঠানে বরফাচ্ছন্ন কারাকোরামের লুনমা এবং গিলগিটেও গিয়েছি। এসব সফর আমি বিমান, ট্রেনে, মোটরগাড়িতে ও মিনি বাসে করেছি। যেসব সফর আমি পূর্ব বাংলায় করেছি তা নৌকায়, বিশেষ করে মেঘনা, চাঁদপুর থেকে খুলনায় নয়ন জুড়ানো ভ্রমণ আমি করেছি। অতীত রোমন্থন করে আমার একথা বলতে দ্বিধা নেই যে পশ্চিম পাকিস্তানের কোথাও পূর্ব বাংলার মতো অবিশ্বাস্য দারিদ্র্য দেখিনি। একমাত্র উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ারের নিকটবর্তী এলাকায় গুহাবাসী পাঠান উপজাতিদের দারিদ্র্যের সঙ্গে তুলনীয়। ঠিক একই ধরনের অবস্থা সিন্ধুর হারিপ্রজা কৃষকদের। সেখানে গভর্নর লেফটেন্যান্ট জেনারেল রাখমান গুল ৮ থেকে ১০টি লোকের একটি পরিবারকে ৬ থেকে ১৪ বস্তা গমের বার্ষিক আয়ের ওপর বেঁচে থাকতে হয় দেখে বিস্ময় প্রকাশ করেছি। যে কোনো সভ্য সমাজের কাছে এই ধরনের দুঃখ ও দৈন্য লজ্জার বিষয়, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই দুঃখ ও দৈন্যের জন্য লজ্জাবোধ শুধু তুলনামূলকভাবে ক্ষুদ্র একটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। পূর্ব বাংলার বিরাট এলাকা জুড়ে মানুষের সীমাহীন দুঃখ ও দৈন্যর যে পরিচয় পাওয়া যায় তার তুলনা মেলা ভার। পূর্ব বাংলার দৈন্যদশা শহর ও গ্রামাঞ্চলে সমানভাবে লক্ষণীয়, যা পশ্চিম পাকিস্তানে নেই। জীর্ণ ঢাকার শীর্ণ রিকশা চালক রাত কাটায় রিকশায়, দেখতে বয়স ৪০, আসলেই বয়স হবে ২০। বরিশালের জেলেরা চট্টগ্রামের ডক শ্রমিক, কুমিল্লার ধানি জমির কৃষক এবং সিলেটের রাস্তার ধারে আনারস বিক্রেতাদের দেহের ওই একই শীর্ণ অবস্থা। পুষ্টিহীনতা, যক্ষ্মা ও অন্যান্য শ্বাসরোধ ও পেটের পীড়া স্থায়ীভাবে ঘোরতর অসুখ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের কোনো কিছু তুলনামূলকভাবে পশ্চিম পাকিস্তানে দেখা যাবে না। পূর্ব বাংলার পুরুষের জন্য পোশাক বলতে একখানি লুঙ্গি এবং ময়লা বা ছেঁড়া শার্ট। শাড়ি নারীদের একমাত্র দেহের আবরণ, অথচ পশ্চিম পাকিস্তানের সবচেয়ে গরিব গ্রামীণ নারীর জন্য ৩ প্রস্থ আবরণ রয়েছে: সালোয়ার, কামিজ ও দোপাট্টা। তাছাড়া আবশ্যিকভাবে তারা সবসময় কিছু অলংকার পরবে, আর পূর্ব বাংলার নিঃস্ব নারীদের অলংকার নেই। ফুলের হার তারা কখন পরে? বাংলাদেশের গ্রামীণ নারীরা রূপোর অলংকার কখনো কখনো পরে থাকে। খাবার কখন একবেলা, তাও এক থালা মোটা ভাতের সঙ্গে মসুরের ডাল কিংবা এক টুকরো মাছ। মাংস ও ডেইরি সামগ্রী কমই থাকে, অথচ পশ্চিম পাকিস্তানি গ্রামবাসী সব দিনই মাংস পায় না ঠিকই, তবে যে কোনোভাবেই হোক দুধ বা লাচ্ছি তারা খাবেই। স্বীকার করছি, পশ্চিম পাকিস্তানের জনগণও গরিব, কিন্তু তাদের সমস্যা জর্জরিত বাঙালিদের চেয়ে সুখী মনে হয়। এই গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কারণ বোধ হয় এই যে পশ্চিম জনগণের সুখী হবার সুযোগ এবং উন্নত জীবনের আশা করার মতো সুযোগ রয়েছে। পূর্ব বাংলার ভাইদের মুখে ভেসে উঠেছে আশাহত এবং জীবনযুদ্ধে পরাজিতের চিহ্ন। জীবনযুদ্ধে পরাজিত বাঙালিদের মুখচ্ছবি আমি কখনো ভুলব না। পূর্ব বাংলার লোকেদের নানা দিক থেকে বঞ্চনার ছবি মূর্ত হয়ে উঠেছে। সামান্য একটি অফিসের চাকুরির জন্য কয়েক শত গ্র্যাজুয়েটদের আবেদনের ভিড় দেখবেন। অর্থনৈতিক কণ্ঠরোধ ও বঞ্চনা বিষয়ে পূর্ব বাংলার অভিযোগ যে সত্য, সেসব আপনি সাধারণ দৃষ্টিতেই ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা অথবা চট্টগ্রাম শহরের দিকে তাকালেই দেখতে পাবেন। এসব শহরের দোকানগুলোতে জিনিসপত্র ভর্তি, আর সেসবই এসেছে পশ্চিম পাকিস্তান থেকে। পশ্চিম পাকিস্তানের দোকানে পূর্ব বাংলার জিনিসপত্র খুঁজে পাবেন না। পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব বাংলার অসম ব্যবসা বাণিজ্যের ফলে পূর্ব বাংলাকে যে খেসারত দিতে হয় তার একটি বিশেষ দিক হল পূর্ব বাংলার বর্তমান স্বাধীনতা সংগ্রাম পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে সরাসরি ভোগ্যপণ্য প্রাপ্যদাতার ওপর প্রান্তিক প্রতিক্রিয়া। এসবের প্রধান ক্ষতিগ্রস্ত পণ্যগুলো হল চা, দিয়াশলাই, কয়েক পদের ঔষধপত্র ও নিউজ প্রিন্ট। পশ্চিম পাকিস্তানের ভোগ্যপণ্য বাজারে এগুলো ছিল পূর্ব বাংলার প্রধান অবদান। পূর্ব বাংলার লোকেদের অভিজ্ঞতা, বিপরীত স্রোতমুখী এখন প্রায় সকল ভোগ্যপণ্য পশ্চিম পাকিস্তান থেকে আমদানি করতে হয়। সেজন্য ঘাটতি নিম্নরেখাগামী। এই অর্থনৈতিক কণ্ঠরোধের নজির পশ্চিম পাকিস্তানের ব্যবসায়ীদের প্রাচুর্যের মধ্যে পাওয়া যায়। বড় বড় ব্যবসা বাণিজ্যগুলো পশ্চিম পাকিস্তানের হাতে। ২২টি পরিবারের গুড় দিয়ে পাকিস্তানের সমগ্র সম্পদের ওপর একচেটিয়া মালিকানা প্রতিষ্ঠা করেছে। এইসব ব্যবসায়ীরাই পূর্ব বাংলার বড় বড় ব্যবসা, কারখানা, চা বাগান, পাট, আমদানি এবং রপ্তানি বাণিজ্য, ব্যাংক ও বিমা, এমনকি গাড়ি সংযোজন কারখানা পর্যন্ত নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এসব প্রতিষ্ঠানগুলো আঞ্চলিক দপ্তর বা
শাখা দপ্তর হিসেবে। এই সবই করাচির প্রধান দপ্তরের সুদৃঢ় নিয়ন্ত্রণে রয়ে গেছে। এমনকি দ্বিতীয় সারির ব্যবসায়ীও পশ্চিম পাকিস্তানি। এইসব ব্যবসায়ীরা প্রধানত মেমন ও খোজা গোষ্ঠীর। এদের করাচি হলো আবাসভূমি, কিন্তু পেশোয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর অথবা পাঞ্জাবের কোনো শহরে এদের ব্যবসা করতে দেখা যায় না। অথচ সিন্ধুর রাজধানী হায়দারাবাদের এবং পূর্ব বাংলার প্রায় সকল শহরে এদের ভিড় রয়েছে। এই ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্যোগ এবং পুঁজি খাটানোর বিরাট ফল অস্বীকার করা সঠিক হবে না। এটাও ঠিক অনুধাবন করা যায় যে বাঙালিরা যখন অভিযোগ করেন তাদের সবসময়ই একজন পশ্চিম পাকিস্তানি বহিরাগতের কাছে যেতে হয়, তা চাকুরি হোক, কাপড় চোপড় হোক, দোকানের জিনিসই হোক বা টাকা কর্জ করার জন্যই হোক। কলকাতার মারোয়ারি ও পাঠানেরা কর্জ দেয়, এমনকি অফিসের বড় সাহেব তিনিও একজন পশ্চিম পাকিস্তানি কিংবা বিহারি মুহাজের। কিন্তু কেন বাঙালিকে সবসময় সর্বগ্রাসী বহিরাগত উপস্থিতিকে সালাম ঠুকতে হবে? এটা কি উপনিবেশবাদ নয়? বাঙালির হতাশাকে হাজার পরিসংখ্যান তালিকা দিয়েও সঠিকভাবে প্রতিফলিত করা যাবে না। আপনাদেরকে ধন্যবাদ পর্বটি শোনার জন্য। পরবর্তী পর্ব পাবার জন্য আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।